বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি আলম, রসায়ন প্রভাষক রসায়ন, রাজবাড়ী সরকারি কলেজ রাজবাড়ী। তো আমরা গত ক্লাসে তোমাদের মূলত রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমরা আয়নিক যোগ বন্ধন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে আলোচনা করব সমযোজী বন্ধন নিয়ে। তো তোমরা ইতিমধ্যে সমযোজী বন্ধন সম্পর্কে এসএসসি বা জিএসসিতে কিছুটা ধারণা লাভ করছো। আমরা আজকে কিছুটা একটু বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে আসি, সমযোজী বন্ধন বলতে আসলে কি বোঝায়। সমযোজী বন্ধন বলতে আসলে কি বোঝায়? খেয়াল করো যে আসলে সমযোজী কথাটার অর্থ হচ্ছে, এখানে দেখো সমযোজী বন্ধন। আমরা জানি আয়নিক যৌগটা কিভাবে গঠিত হয়েছিল। আয়নিক যৌগটা বলছিল যে বিপরীতধর্মী দুইটা পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়েছিল, এবং সেই ঋণাত্মক এবং ধনাত্মক আয়নের মধ্যে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল দ্বারা আয়নিক যৌগটা গঠিত হয়েছিল। এখানে দেখো যে যদি এরকম হয় যে দুইটি পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদান যদি না, ইলেকট্রন আদান প্রদান হবে না, তবে এখানে কি করবে তারা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার লক্ষ্যে বহিঃস্থ স্তর থেকে একাধিক ইলেকট্রন সরবরাহ করে ইলেকট্রন জোড় সৃষ্টি করবে, এবং দুইটি পরমাণু এই ইলেকট্রন জোড় সমভাবে শেয়ার করবে, এবং এর ফলে যে বন্ধনটা সৃষ্টি হবে সেটা হলো সমযোজী বন্ধন। আবার খেয়াল করো যে দুইটি পরমাণুর মধ্যে বা সমধর্মী দুইটি পরমাণুর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার সময় ইলেকট্রন আদান প্রদান না ঘটে ইলেকট্রন সরবরাহের মাধ্যমে এক বা একাধিক ইলেকট্রন জোড় সৃষ্টি করে উভয় পরমাণু সেই ইলেকট্রন জোড় সমভাবে শেয়ার করে যে বন্ধন সৃষ্টি হয় সেটাই হবে হচ্ছিল সমযোজী বন্ধন। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে, যেমন আমরা দেখি যে এটা একটা হাইড্রোজেন অণু, অর্থাৎ দুইটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন, বা এটা আমরা দেখতে পারি যে পানি একটি সমযোজী যৌগ। কিভাবে আমরা বলছি যে সমধর্মী পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদান না হয়ে শেয়ারের মাধ্যমে, অর্থাৎ উভয় পরমাণু সেটা শেয়ার করে ইলেকট্রন জোড় সৃষ্টি করবে, সেই ইলেকট্রন জোড় উভয় পরমাণু সেটা আবার শেয়ার করবে, এটাই হচ্ছে সমযোজী বন্ধন। আমরা একটু দেখি, একটু খেয়াল করো যে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো ইলেকট্রন বিন্যাস দেখি 1s²। অক্সিজেনের ক্ষেত্রে দেখো 2p4। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি x y z, তাহলে হলো একটা দুইটা একটা এভাবে। এখন দেখো বহিঃস্থ স্তরে অক্সিজেনের দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে আর দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে। এই দুইটা অযুগ্ম ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের দুইটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে তারা জোড় তৈরি করে। আমরা একটু এভাবে দেখতে পারি, দেখো একটু খেয়াল করো, মনে করি এটা হচ্ছিল অক্সিজেন এর পরমাণু, অর্থাৎ আছে হচ্ছিল মোট এটা হলো অক্সিজেন পরমাণু, অর্থাৎ ভিতর দুইটা আছে আর দুইটা জোড় অবস্থা আছে, দুইটা একটা অযুগ্ম অবস্থা আছে। এখন দেখো এখানে কয়টা হাইড্রোজেন আছে, এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু এটা যুক্ত হয়েছে। তার মানে এইখানে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে বহিঃস্থ স্তর কয়টা আছে? বহিঃস্থ স্তর আসলে কয়টা? একটা ইলেকট্রন।
এখন একটু খেয়াল করো যে হাইড্রোজেন একটা ইলেকট্রন কি করছে, শেয়ার করছে, আবার অক্সিজেন কি করছে, দুইটা ইলেকট্রন শেয়ার করছে। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেন তার নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো হিলিয়ামের কাঠামো অর্জন করছে, অর্থাৎ হাইড্রোজেনটা দেখো এখানে হিলিয়ামের কাঠামো অর্জন করছে, আর এটা হচ্ছে হলো তোমার নিয়নের কাঠামো অর্জন করছে। তার মানে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন উভয় পরমাণুই তাদের নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার জন্য, অর্থাৎ আমরা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো এটা বলছি কেন, স্থিতিশীল ইলেকট্রনীয় কাঠামো যেটাকে বলছি আমরা, স্থিতিশীল কাঠামো তৈরি করার জন্য তারা কি করবে, ইলেকট্রন যেভাবেই হোক, যদি ত্যাগ করা প্রবণতা থাকতো, যদি উভয় পরমাণু যেরকম হতো যে একটা কম তড়িৎনাত্মক আর একটা বেশি তড়িৎনাত্মক এরকম হইতো, তাহলে কি হতো, একটা ইলেকট্রন পূরণ করতো, একটা ইলেকট্রন ত্যাগ করতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দুটাই অর্থাৎ এবং দুটারই তড়িৎনাত্মকতা পার্থক্য খুব বেশি না, সেক্ষেত্রে কি হবে, ইলেকট্রন আদান প্রদান না হয়ে তখন তারা শেয়ারিং করবে। এখন দেখো দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন শেয়ার করছে, আর অক্সিজেন দুইটা অযুগ্ম ইলেকট্রন শেয়ার করছে। শেয়ার করার ফলে কি হচ্ছে, দুইটা জোড় সৃষ্টি হয়েছে, একটা জোড় এই একটা জোড় সৃষ্টি হয়েছে। তাহলে এটা হচ্ছে হলো এই জোড়টা আবার কি করছে দেখো, এই অক্সিজেন এবং হাইড্রোজেন উভয় পরমাণু সেটা সমভাবে শেয়ার করছে। অর্থাৎ এখানে দেখো অক্সিজেন তো আসলে বন্ধনটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন, তার মানে এখানে তাদের মধ্যে শেয়ার দুটো ইলেকট্রন জোড় এরা তাদের নিষ্ক্রিয় গ্যাস এইভাবে হচ্ছে হলো তারা বন্ধন তৈরি করছে। তো এখানে হাইড্রোজেনের দ্বিতীয় কাঠামো পূর্ণ হয়ে গেছে, আবার অক্সিজেনেরও অষ্টক কাঠামো হয়েছে, এবং এই কাঠামোটা একটা স্থিতিশীল কাঠামোতে আসবে। এইভাবে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তারা কি করবে, সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করবে। আশা করি তোমরা সমযোজী বন্ধনটা বুঝতে পারছো, সমযোজী বন্ধনটা কি। এরকম অনেক উদাহরণ আছে, যেমন আমরা জৈব যৌগের অধিকাংশই একেবারে ম্যাক্সিমাম যৌগই হচ্ছে সমযোজী বন্ধন দ্বারা গঠিত। যাই হোক, এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখব সমযোজী বন্ধন গঠনের শর্তগুলো। সমযোজী বন্ধন গঠনের শর্ত। অর্থাৎ সমযোজী বন্ধন গঠন করার ক্ষেত্রে কি কি শর্ত প্রয়োজন। নাম্বার 1, আমরা প্রথমে বলছি যে সমধর্মী মৌলের মধ্যে বা পরমাণুর মধ্যে সমযোজী সাধারণত, এটা মনে রাখবে সাধারণত সমধর্মী পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত থাকে। কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা ব্যতিক্রম নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। হাজারের নীতিবিধি অনেক আছে। আসলে যে সমধর্মী বলতে কি বোঝাচ্ছে, যে দুটাই অধাতুর মধ্যে, সাধারণত অধাতুর মধ্যে এই বন্ধনটা বেশি গঠিত হয়। যেমন হাইড্রোজেন অণু, যেমন আমরা পানের অণুটা দেখলাম, ক্লোরিন অণু, বা এরকম অনেক, এগুলো সবই হচ্ছে হলো তোমার সমধর্মী, অর্থাৎ একই ধরনের পরমাণু দ্বারা গঠিত। আবার কিছু আছে যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা মনে হয় মানে বাহ্যিকভাবে মনে হয় যে এটা আয়নিক যৌগ, কিন্তু প্রকৃতপক্ষে এটা বৈশিষ্ট্যগুলো হচ্ছে হলো সমযোজী বৈশিষ্ট্য বেশি। তো যাই হোক, তাহলে আমরা প্রথম শর্ত পেলাম কি, যে সাধারণত সমধর্মী পরমাণুর মধ্যে সমযোজী বন্ধনটা গঠিত হয়।
তারপরে আরো আছে এখানে আমরা আসলে বলছি যে সমধর্মী বলতে এখানে আমরা বলছি যে অধাতু কথাই বলছি সাধারণত। এরপরে আছে উপাদান যে পরমাণুদ্বয় আছে পরমাণু মধ্যে তড়িৎ ঋণাত্মকতা, তারপর পার্থক্য কম থাকে, অর্থাৎ তড়িৎ পার্থক্য 1.8 এর কম। তারপর ইলেকট্রন আসক্তি কম হবে। আয়নীকরণ বিভব এবং ইলেকট্রন আসক্তি মান কাছাকাছি। এই একটা শর্ত। আর একটা শর্ত আছে, সেটা হলো ক্যাটায়নের আকার যত ছোট হবে এবং অ্যানায়নের আকার যত বৃহৎ, তাদের মধ্যে দেখা যাবে যে এই সমুদ্র বর্ণটা বেশি দেখা যাবে। উপাদান মৌল সমূহের যতটা সম্ভব ইলেকট্রন ত্যাগের প্রবণতা কম। এইগুলো হচ্ছে সমযোজী বন্ধনের গঠনের শর্তসমূহ। এখন আমরা আলোচনা করব সমযোজী বন্ধনের কিছু বৈশিষ্ট্য। তার মধ্যে আমরা প্রথম বৈশিষ্ট্য আমরা পাচ্ছি হচ্ছে হলো অপোলার। সাধারণত সমযোজী বন্ধনগুলো অপোলার হয়ে থাকে। সাধারণত সমযোজী বন্ধনগুলো অপোলার হয়ে থাকে, তবে কিছু কিছু যৌগ আবার পোলার হইতে পারে। আমরা বলছি যে সাধারণত অপোলার, কিন্তু কিছু কিছু যৌগ অপোলার হইতে পারে, পোলার হইতে পারে যদি দুইটি পরমাণুর মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য বেশি হয়ে যায়, তখন ওই সমযোজী বন্ধনের মধ্যে, সমযোজী যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়। সেটা হচ্ছে হলো আমরা বলছি ডাইপোল সৃষ্টি করে। কিন্তু সাধারণত আমরা দেখি যে এটা অপোলার। নাম্বার 2, দ্রাব্যতার ক্ষেত্রে সাধারণত এরা যেহেতু এরা অপোলার হয়, তাই
পোলার দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় না, পোলার দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় না, সাধারণত অপোলার দ্রাবক যেগুলো আছে যেমন কার্বন টেট্রাক্লোরাইড হতে পারে, বেনজিন, পিডিবি এগুলোর মধ্যে বা ইথারের মধ্যে এরা দ্রবীভূত হতে পারে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হলো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব কম। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই কম হয়, অর্থাৎ আয়নিক যৌগের তুলনায় কম হয়। যেহেতু আমরা বলছি আয়নিক যৌগের মধ্যে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল কাজ করে, যার কারণে সেখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বেশি হয়, আর সমস্ত ক্ষেত্রে তুলনামূলকভাবে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কম হয়। এটা একটা আচ্ছা, আরো কিছু বৈশিষ্ট্য আছে। আমরা বৈশিষ্ট্য বেশি একটা না, আমরা আলোচনা করব এখন যে সমষ্টি বন্ধনের মধ্যে কিছু বন্ধন আছে, সেই বন্ধনগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন আছে, আবার আছে হচ্ছে হলো সিগমা বন্ধন, পাই বন্ধন। তোমাদের জন্য সবচেয়ে বেশি এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিগমা বন্ধন, পাই বন্ধন। আর একটা জিনিস তোমাদের খেয়াল করবো যে সমষ্টি বন্ধনটা সবসময় একটা মানে হাইফেন জাতীয় দিয়ে অর্থাৎ দাগ দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ এ এবং বি এর মধ্যে যখন এরকম বন্ধন থাকবে তখন বুঝতে হবে যে এখানে সমযোজী বন্ধন আছে। এখন দেখো সমযোজী বন্ধন এক বন্ধন হতে পারে, দ্বিবন্ধন হতে পারে। যেমন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন সেটা হচ্ছে হলো এক বন্ধন। আবার আমরা জানি যে অক্সিজেনের মধ্যে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে হলো দ্বিবন্ধন। আবার দেখো নাইট্রোজেনের মধ্যে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে হলো দ্বিবন্ধন। এইগুলো একটা বন্ধন তৈরি হবে যখন হচ্ছে হলো একটা এক জোড়া ইলেকট্রন শেয়ার হবে, এখানে দু জোড়া ইলেকট্রন শেয়ার হবে, এখানে তিন জোড়া ইলেকট্রন শেয়ার হবে। এভাবে এরা একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন সৃষ্টি করতে পারে। আমাদের এখানে মেইন মানে আলোচনার বিষয় হচ্ছিল এখানে আমাদের সিগমা এবং পাই বন্ধন। আসলে আমি চাচ্ছি যে সিগমা এবং পাই বন্ধনটা একটু আলোচনা করার জন্য ভালো হবে। সিগমা যেটাকে আমরা বন্ধন নিয়ে আলোচনা এবং পাই বন্ধন নিয়ে আলোচনা। এখন দেখো সিগমা বন্ধন বলতে আসলে কি বোঝায়? সিগমা বন্ধন কিন্তু সমযোজী বন্ধনের একটা সমযোজী বন্ধন। সিগমা বন্ধন আমরা যখন বলবো তখন দুইটি পরমাণুর অনুগঠনের সময় দুইটি পরমাণুর একই অক্ষে অবস্থিত দুইটি অরবিটালের সামনাসামনি বা প্রান্তিকভাবে অতিক্রমণ করার ফলে যে বন্ধনটা সৃষ্টি হয়। আবার খেয়াল করো যে অনুগঠনের সময় দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত দুইটি অরবিটালের সামনাসামনি অতিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হবে সেটা হলো সিগমা বন্ধন। দেখো আমরা একটা উদাহরণ দিই। যেমন এখানে দেওয়া হলো ফ্লোরিন 2, অর্থাৎ এখানে ফ্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন আছে। এমন এই বন্ধনটা কিভাবে সৃষ্টি হবে? ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় অর্থাৎ বহিস্থ স্তরে এটাকে আমরা আর টু ইলেকট্রন লিখতে পারি, ভেঙে লিখতে পারি। দেখো বহিস্থ স্তরে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। দুইটা ফ্লোরিন পরমাণু যখন একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে তখন একটা ইলেকট্রন জোট সৃষ্টি হয়। এই ইলেকট্রন জোট করবে উভয় পরমাণুই, অর্থাৎ উভয় ফ্লোরিন পরমাণুই শেয়ার করবে। যেমন ধরো এখানে এটা হলো অযুগ্ম ইলেকট্রন,
তার মানে অযুগ্ম যেহেতু এটা পি অরবিটাল, তার মানে এটা হচ্ছে হলো ডাম্বেল আকৃতির। এটা মনে করি এক্স অক্ষ বরাবর পি জেড, এটা একটা। আমরা আরেকটা, এটা একটা ফ্লোরিন থেকে পেলাম, আরো একটা ফ্লোরিন থেকে আমরা পাবো বরাবর জেড। জিরো। তোমরা দেখো আমরা একটা শর্ত দিছিলাম, সেটা কি যে সিগমা বন্ধন গঠন করতে হলে কি করতে হবে, যে অণু গঠন করার জন্য যে দুটি পরমাণু অংশগ্রহণ করবে, অর্থাৎ এই দুটো পরমাণু অংশগ্রহণ করছে, এই দুইটা পরমাণুর একই অক্ষে অবস্থিত দুইটি অরবিটাল, একই অক্ষ বরাবর মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর, যে কোনো একটি অক্ষ বরাবর। এটা যদি এক্স অক্ষ বরাবর হয় এটা এক্স অক্ষ বরাবর হবে, এটা যদি ওয়াই অক্ষ বরাবর হয় এটা ওয়াই অক্ষ বরাবর হবে, এটা যদি জেড অক্ষ হয় এটা জেড অক্ষ হবে। দেখো আমরা কিন্তু যেহেতু আমরা বলছি যে এখানে অযুগ্ম ইলেকট্রনটা আছে জেড অক্ষ বরাবর, আমরা এখানে নিচে 2p জেড, অর্থাৎ এটা জেড অক্ষ বরাবর আছে। অপর পরমাণুর ক্ষেত্রে, ফ্লোরিনের ক্ষেত্রে এটা কি জেড অক্ষ বরাবর আছে। তার মানে তারা কিন্তু একই অক্ষ বরাবর আছে। এখন এই একই অক্ষ বরাবর যদি এরা সামনাসামনি, অর্থাৎ এই প্রান্ত এই প্রান্ত সামনাসামনি যদি অতিক্রমণ ঘটে, তাহলে সেটা হবে হচ্ছে হলো সিগমা বন্ধন। বিষয়টা দাঁড়াচ্ছে এরকম। তাহলে দেখো এইটা হলো সিগমা, একে অধিকরণ ফল বলে যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো এই বন্ধনটা হলো সিগমা। আশা করি সিগমা বন্ধনটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা আসি পাই বন্ধন। পাই বন্ধন, পাই বন্ধন, পাই বন্ধনটা ঠিক আগের মতো আমরা সংজ্ঞা করতে দেবো, যে সেটা হচ্ছে হলো যে অণু গঠন করার লক্ষ্যে দুইটি পরমাণুর মধ্যে একই অক্ষে অবস্থিত দুইটি পরমাণুর মধ্যে যদি পাশাপাশি অতিক্রমণ হয়, তাহলে সেটা হবে হচ্ছে হলো পাই বন্ধন। তাহলে একটা কি বললাম, একটা হচ্ছে সামনাসামনি অতিক্রমণ, অর্থাৎ এরকম খেয়াল করো, যদি এরকম সামনাসামনি হয়, এটা একটা মনে করি হচ্ছে হলো কি বলে অরবিটাল, এটা একটা অরবিটাল। যদি এরকম সামনাসামনি হয় তাহলে সেটা হবে হচ্ছে হলো সিগমা বন্ধন। আর ধরো এরকম আছে, দুইটা একই অক্ষ বরাবর আছে, তখন এদের মধ্যে যদি এরকম পাশাপাশি হয় তখন সেটা হবে হচ্ছে হলো পাই বন্ধন। অর্থাৎ যেমন ধরো অক্সিজেনের ক্ষেত্রে বলি আমরা, অক্সিজেনের ক্ষেত্রে কি হয় আমরা দেখি যে দুইটা পরমাণুর মধ্যে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন সৃষ্টি হয়। যেমন ধরো অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখি ইলেকট্রন বিন্যাস করলে পাচ্ছি 1s স্কয়ার 2s স্কয়ার 2px 2py 2pz। তার মানে অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে হলো দুইটা একটা। তার মানে বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে হলো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ছিল দুইটা। এই দুটো অযুগ্ম ইলেকট্রন অপর অক্সিজেনের দুটো অযুগ্ম ইলেকট্রনের সাথে কি করবে, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে ইলেকট্রন জোড় সৃষ্টি করবে। জোড় সৃষ্টি করে তারা কি করবে, অক্সিজেন অণুটা সৃষ্টি করবে। আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু অংশগ্রহণ করছে হলো 2py এবং 2pz। তাহলে আমরা লিখি, এটা মনে করি হলো 2py, আর এখানে একটা দেখি সেটা হচ্ছে হলো 2pz। অর্থাৎ এটা হচ্ছে হলো y অক্ষ বরাবর, এটা হলো y অক্ষ বরাবর, এটা হলো z অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম হচ্ছে হলো y অক্ষ বরাবর, এটা হলো z অক্ষ বরাবর। ঠিক
আর একটা অক্সিজেনের ক্ষেত্রে এরকম ঘটনা থাকবে এরকম। তাহলে এটা হচ্ছে হলো y অক্ষ বরাবর, এটা হচ্ছে হলো z অক্ষ বরাবর। তাহলে এটা হচ্ছে হলো, তাহলে একটা পাচ্ছি হলো আমরা 2py আর এটা ছিল 2pz। তাহলে এই দুটোর মধ্যে দেখো এরা কিন্তু একই অক্ষ বরাবর আছে, যেহেতু এটা y অক্ষ এটা y অক্ষ। তাহলে এই দুটোর মধ্যে কি হবে, সামনাসামনি অতিক্রমণ হবে। আর এরা কিন্তু দেখো এরা উপরের দিকে আছে, এটা উপরের দিকে আছে, এদের কিন্তু সামনাসামনি হওয়ার সুযোগ নেই, এই জন্য কি হবে, এরা পাশাপাশি হবে। তাহলে হবে কিরকম, তাহলে দেখো, তাহলে এটা হলো সিগমা বন্ধন, এই মাঝখান যেটা হচ্ছে সেটা হলো সিগমা বন্ধন। এখন দেখো যে এটাও কিন্তু জেড অক্ষ বরাবর, এটাও জেড অক্ষ বরাবর, তার মানে দুটাই কিন্তু লম্বভাবে অবস্থান করছে জেড অক্ষ বরাবর। তখন কি হবে, এদের মধ্যে সামনাসামনি অতিক্রমণ না হয়ে তখন এরা পাশাপাশি অতিক্রমণ করবে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, তো সিগমা বন্ধন গঠন করা হয়ে গেলে, সামনাসামনি হয়ে গেলে, এটা তো আসলে বেগের সামনের দিকে যেতে পারছে না, তখন কি হবে, তারা পাশাপাশি অতিক্রমণ করবে। এই পাশাপাশি অতিক্রমণ করার ফলে যে বন্ধন সৃষ্টি হবে সেটা হচ্ছে হলো পাই বন্ধন। এটা হচ্ছে হলো পাই বন্ধন। আশা করি বুঝতে পারছো যে পাই বন্ধন আর সিগমা বন্ধনটা কি সেটা বোঝা গেছে। তো যাই হোক, আজকে আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল যে সমযোজী বন্ধন। আমরা সমযোজী বন্ধন কি সেটা আলোচনা করছি, সমযোজী বন্ধনের উদাহরণ দিয়েছি, আমরা সমযোজী বন্ধনের শর্তসমূহ কি, অর্থাৎ সমযোজী বন্ধন গঠন করার জন্য কী কী শর্ত লাগবে, কী শর্ত প্রয়োজন হবে সেগুলো আলোচনা করছি। কিছু আমরা বৈশিষ্ট্য দেখছি আমরা, আর মেইনলি আমরা আলোচনা করছি হচ্ছে হলো সিগমা এবং পাই বন্ধন নিয়ে। আসলে সিগমা বন্ধন কি, পাই বন্ধন কি এবং এর উদাহরণ। আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার হয়েছ। তো যাই হোক, ক্লাসের শেষে তোমাদের প্রত্যেকবারই যে আমরা কথাটা বলি সেটা হলো যে আসলে করোনার অতিমারি এরকম আস্তে আস্তে দিন দিন বিস্তার হচ্ছে, তা আমাদের সচেতনতাই আমাদের আসলে একমাত্র রেমেডি আমরা মনে করি। তো যাই হোক, তোমরা যতদূর সম্ভব তোমরা বিনা প্রয়োজন ছাড়া তোমরা ঘরের বাইরে যাবে না, আর যখন প্রয়োজন হয় তখন অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে তারপরে বাইরে বের হবা। তো তুমি সুস্থ থাকো, তোমার পরিবার সুস্থ থাক, আমাদের পুরো বাংলাদেশ সুস্থ থাক, তোমরা এটা কামনা করি। সবাই ভালো থেকো। আজকে